আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি বিশ্ব আলাপনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমাদের বাংলাদেশের জনগণ শুধু নয়, পৃথিবীর সকল জনগণের একটি আগ্রহ থাকে। কারণ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতাবান দেশটির নাম মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে সেই দেশের প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি কেমন, এটা নিয়ে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন একটি দুর্বোধ্য ও জটিল বিষয়। আবার অনেক সাধারণ জনগণ মাঝে মাঝে এটাও দেখে আশ্চর্যান্বিত হন, পপুলার ভোট বা সবচেয়ে বেশি ভোট পেয়েও পরাজিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এরকম ইতিহাস রয়েছে 5টি। আবার এটাও আমরা দেখে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্রে পপুলার ভোটে নয়, নির্বাচিত হয়ে থাকে ইলেকটোরাল কলেজের ভোটের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিও থেকে জানব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপের পুঙ্খানুপুঙ্খানুক বর্ণনা। বিশ্বের সবচেয়ে প্রতাপশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি 4 জুলাই 1776 সালে ব্রিটেনের বিপক্ষে স্বাধীনতা ঘোষণা করে। চূড়ান্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে 1783 সালে। আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, সে দেশটিতে রয়েছে 50টি অঙ্গরাজ্য। 50টি অঙ্গরাজ্যের মধ্যে আয়তনে বৃহত্তম আলাস্কা এবং ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটির নাম রোডস আইল্যান্ড। জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া এবং ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটির নাম উইয়োমিং। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে একটি স্বতন্ত্র অঙ্গরাজ্য রয়েছে যার নাম ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া। আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, এ রাজ্যগুলো এবং পুরো মার্কিন যুক্তরাষ্ট্র এটি পরিচালিত হয় মূলত তাদের পার্লামেন্ট তথা কংগ্রেস থেকে। এবার আমরা দেখব তাদের পার্লামেন্ট এবং কংগ্রেস নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট তথা আইনসভার নাম কংগ্রেস। এটি দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের এই সিনেটের মোট আসন সংখ্যা 100টি, অর্থাৎ সিনেটের মোট সদস্য রয়েছেন 100 জন। প্রতিটি অঙ্গরাজ্য থেকে 2 জন করে সিনেট সদস্য নির্বাচিত হন, অর্থাৎ 50টি অঙ্গরাজ্য গণিত 2 যোগফল দিলে দাঁড়ায় 100 জন। অপরদিকে এই সিনেট সদস্য যারা হয়ে থাকেন তাদের যোগ্যতা বাকি। সিনেট সদস্য হতে হলে তাদেরকে প্রাথমিকভাবে কয়েকটি যোগ্যতা পূরণ করতে হয়। সিনেট যারা সদস্য হয়ে থাকেন তাদেরকে বলা হয় সিনেটর। এদের ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। যুক্তরাষ্ট্রে তাদের বসবাসের ন্যূনতম বয়স সীমা থাকতে হবে 9 বছর। সিনেটরদের মেয়াদকাল 2 বছর এবং মেয়াদটা অনির্ধারিত। অনির্ধারিত বলতে তারা 2 মেয়াদে 4 বছর ক্ষমতায় থাকবে, বিষয়টি এরকম না। এই 2 বছর করে একজন সিনেট সদস্য তিনি চাইলে একাধিকবার 10 বার 12 বার তিনি যতবারই যোগ্যতা অর্জন করবেন থাকতে পারবেন। এজন্য মেয়াদটাকে বলা হচ্ছে অনির্ধারিত। হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্যদেরকে বলা হয় কংগ্রেসম্যান। এই কংগ্রেসম্যানদের ন্যূনতম বয়স হতে হবে 25 বছর এবং যুক্তরাষ্ট্রে বসবাসের ন্যূনতম বয়স প্রমাণ দেখাতে হবে 7 বছর এবং তাদের মেয়াদকাল 6 বছর। কিন্তু মেয়াদটি হচ্ছে অনির্ধারিত, অর্থাৎ একজন কংগ্রেসম্যান অর্থাৎ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য তিনি 6 বছর করে চাইলে একাধিকবার হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য হতে পারেন। এবার আমরা দেখব পার্লামেন্ট তথা কংগ্রেসকে পরিচালিত করে যে ব্যক্তিটি, সে ব্যক্তিটি হচ্ছেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে তাদেরকে অবশ্যই প্রধান কয়েকটি শর্ত পালন করতে হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তাদের সাংবিধানিক বলে থাকে প্রেসিডেন্ট বা কমান্ডার ইন চিফ। এই প্রেসিডেন্ট হতে হলে ন্যূনতম বয়স প্রয়োজন ৩৫ বছর এবং যুক্তরাষ্ট্রে বসবাসের ন্যূনতম প্রমাণ দেখাতে হবে ১৪ বছর। প্রেসিডেন্টের মেয়াদকাল ৪ বছর, তবে এবার মেয়াদটি আপনারা দেখছেন ২ মেয়াদে তারা থাকতে পারে। ২ মেয়াদ বলতে যেটি হচ্ছে যে একজন প্রেসিডেন্ট তিনি ৪ বছর করে ৪ বছর সর্বোচ্চ ৮ বছর তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন। এবার আমরা দেখব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যিনি রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট হতে হলে তার প্রধান কি কি শর্ত প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের প্রধান শর্তসমূহ হচ্ছে তার ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর এবং ন্যূনতম বসবাসের প্রমাণ দেখাতে হবে ১৪ বছর। ভাইস প্রেসিডেন্টের মেয়াদকাল ৪ বছর। যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি সর্বোচ্চ ২ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন, অর্থাৎ ৪-৪-৮ বছর ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন, এর বেশি তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। প্রিয় দর্শক, আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের সদস্য এবং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতাগুলো। এবার আমরা দেখব কিভাবেই এই প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়ে থাকেন এবং কিভাবে প্রেসিডেন্ট প্রার্থী প্রচারণা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন। এবার আমরা প্রথমেই দেখব যুক্তরাষ্ট্রের যে বছরে প্রেসিডেন্টটা নির্বাচিত হয় এই বছরটাকে বলা হয় প্রেসিডেন্ট ইলেকশন ইয়ার, অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনী বছর। প্রেসিডেন্ট নির্বাচনী বছরের শুরুতেই রাজনৈতিক দলগুলোকে তাদের রাজনৈতিক দল থেকে কে কে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান তাদের আগ্রহীদের নাম প্রকাশ করে থাকেন। আমরা ২০২৪ সালে দেখেছি রিপাবলিকান পার্টি থেকে যারা প্রেসিডেন্ট প্রার্থী হতে চান এমন নাম প্রকাশ করে তারা প্রাইমারি, ককাস এবং সুপার টুইজডেতে অংশগ্রহণ করেছিল। এমন ব্যক্তি রয়েছেন ৩ জন। তারা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, নিকি হ্যালি এবং রন ডিস্যান্টিস। এই ৩ জন ব্যক্তির মধ্য থেকে রিপাবলিকান নিবন্ধিত যারা ডেলিগেট বা প্রতিনিধি রয়েছে সমগ্র আমেরিকাতে, তাদের ভোটেই এই ৩ জন থেকে একজন ব্যক্তি প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনীত হবেন। ঠিক তদ্রূপভাবে যুক্তরাষ্ট্রের আরেকটি প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি, তারাও নির্বাচনের শুরুতেই অর্থাৎ বছরের শুরুতে তাদের রাজনৈতিক দল থেকে কে কে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান এ আগ্রহীদের নাম প্রকাশ করেন। ২০২৪ সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিলেন শুরুর দিকে ৪ জন। যে ৪ জন দেখিয়েছিলেন তারা হচ্ছেন জো বাইডেন, ডিন ফিলিপস, জেসন পামার এবং মারিয়ান উইলিয়ামসন। প্রিয় দর্শক, আপনারা দেখে অনেকেই বলছেন যে ৪ জনের মধ্যে কমলা হ্যারিস নেই। তাহলে বর্তমান যিনি প্রেসিডেন্ট প্রার্থী ২০২৪ সালে ডেমোক্রেটিক পার্টির, সেই কমলা হ্যারিস কিভাবে আসলেন? আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, উত্তরটি একটু পরেই পাবেন। প্রথমেই রাজনৈতিক দলগুলো এই প্রেসিডেন্ট প্রার্থীর নাম প্রকাশ করার পর এই আগ্রহী প্রার্থীগুলো থেকে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার নিয়ম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ককাস প্রাইমারি ইলেকশন। এবার আমরা দেখব ককাসটা কি। ককাস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধিত সদস্য রয়েছেন, তাদেরকে বলা হয় ডেলিগেট, আমরা বাংলায় বলি প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের এই প্রতিটি রাজনৈতিক দলের প্রতিটি অঙ্গরাজ্যের প্রার্থীরা আলাপ আলোচনা করার মাধ্যমে যে সিদ্ধান্ত জানিয়ে বলেন ইনি হবেন আমাদের দলের প্রেসিডেন্ট প্রার্থী। আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দেওয়াটাকে তারা বলে ককাস। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে এই ককাসের মাধ্যমে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করা হয়। আরেকটি পদ্ধতি রয়েছে, এটিকে বলা হয় প্রাইমারি ইলেকশন। প্রাইমারি ইলেকশনের মাধ্যমে কিছু কিছু অঙ্গরাজ্যের নিবন্ধিত দলগুলোর ডেলিগেট বা প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে
ভোট প্রদান করে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন। এটাকে বলা হয় প্রাইমারি ইলেকশন। ককাস আর প্রাইমারি ইলেকশনের মধ্যে পার্থক্য হচ্ছে, ককাসের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক দলের সদস্যগণ আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানায়, আর প্রাইমারি ইলেকশনের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক দলের সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে তারা সিদ্ধান্ত জানায়। ককাস এবং প্রাইমারি চলাকালীন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে সুপার টুইসডে। সুপার টুইসডে কি? সুপার টুইসডে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্তর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি দিন। সুপার টুইসডে এটা সাধারণত মার্চ মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে থাকে। 2024 সালে 5 মার্চ এই সুপার টুইসডে অনুষ্ঠিত হয়েছিল। 2024 সালে এবার সুপার টুইসডেতে 15টি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট এবং রিপাবলিকান ডেলিগেট বা প্রতিনিধিরা ভোট প্রদান করেন। আমরা যদি এ রাজ্যগুলোর কথা বলি তাহলে হচ্ছে আলাস্কা, আলাবামা, আরকানসাস, ওঠাও, ওকলাহামা, ক্যারোলিনা, কলোরাডো, টেনেসি, টেক্সাস, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ভারমন্ট, ভার্জিনিয়া এবং হচ্ছে আপনার নর্থ ক্যারোলাইনা। এছাড়াও ডেমোক্রেটিক পার্টিরা তারা আমেরিকান টেরিটরি সামোয়াতেও প্রাইমারি এবং ককাসের ভোট করেছেন। সুপার টুইসডেতে 2024 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে 1339 জন ডেলিগেট বা প্রতিনিধি তাদের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের জন্য ভোট প্রদান করেছিল। অপরদিকে রিপাবলিকান পার্টি থেকে ভোট প্রদান করেছিল এবার সুপার টুইসডেতে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন করার জন্য 874 জন। যেখানে আমরা জানি সমগ্র আমেরিকা থেকে যতগুলো ডেমোক্রেটিক পার্টির ডেলিগেট বা প্রতিনিধি রয়েছেন, ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে তাদেরকে ন্যূনতম 1991 জন ডেলিগেটের সমর্থন পেতে হয়। খেয়াল করে দেখেন, এবার সুপার টুইসডেতে 2024 সালে 1300 অধিক প্রার্থী এখানে প্রতিনিধি ভোট দিয়েছেন। অপরদিকে যদি আমরা দেখি, রিপাবলিকান পার্টি থেকে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত হওয়ার জন্য তাদের প্রয়োজন হয় 1215 জন ডেলিগেট বা প্রতিনিধির। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের সুপার টুইসডেতে ডেলিগেট ভোট দিয়েছে রিপাবলিকান পার্টির 874 জন। অধিক সংখ্যক ডেলিগেট বা প্রতিনিধি রিপাবলিকান এবং ডেমোক্রেটিক থেকে একই দিনে প্রার্থী নির্বাচনে ভোট দেওয়ার কারণে দিনটিকে আমরা বলছি সুপার টুইসডে। এখানে অনেকটাই নিশ্চিত হয়ে যান কে হবেন আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী, আবার কে হবেন রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী। এই যে প্রাইমারি ইলেকশন, ককাস এর মাধ্যমে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত হলেও এর নামটা ঘোষণা করা হয় পার্টি ন্যাশনাল কনভেনশন থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলন এটা মূলত অনুষ্ঠিত হয়ে থাকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হয়ে থাকে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে। আমরা যদি দেখি 2024 সালে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশন এটি অনুষ্ঠিত হয়েছিল 15 থেকে 19 জুলাই 2024। এই পার্টি ন্যাশনাল কনভেনশন থেকে দলের প্রেসিডেন্ট ঘোষণা করে থাকেন রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন। 2024 সালে যেমন রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন থেকে ঘোষণা করা হয়েছে, এবারের 2024 সালে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক একইভাবে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন এটা অনুষ্ঠিত হয় আগস্টের 19 আগস্ট থেকে 22 আগস্টে। এই সম্মেলন থেকে ডেমোক্রেটিক পার্টির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে কমলা হ্যারিসের। প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে পিছনে নিয়ে যাচ্ছি।
সে পিছনেটা হচ্ছে যে আমরা যখন বছরের শুরুতেই ডেমোক্রেটিক পার্টি তারা প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করেছিল, সেখানে 4জন ব্যক্তির নাম আমরা দেখেছিলাম: জো বাইডেন, ডিন ফিলিপস, জেসন পামার এবং ম্যারিয়ান উইলিয়ামসন। এখানে কিন্তু কমলা হ্যারিসের নাম নেই। কিন্তু কিভাবে ডেমোক্রেটিক পার্টির থেকে 2024 সালে কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন? বিষয়টা এরকম যে যখন জো বাইডেন তিনি তার প্রয়োজনীয় ডেলিগেট ডেমোক্রেটিক পার্টি থেকে সংগ্রহ করে ডেমোক্রেটিক পার্টির থেকে প্রায় মনোনীত প্রার্থী হিসাবে তার নামটি আসছিল, ঠিক এরকম সময়ে 27 জুন 2024 প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হয়। সে প্রেসিডেন্সিয়াল ডিবেটে জো বাইডেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন। এরপর থেকে তার স্বাস্থ্যগত সমস্যাটা ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং ডেমোক্রেটিক পার্টির অনেক প্রভাবশালী নেতা জো বাইডেনের পরিবর্তে তার অন্য কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে চাচ্ছিলেন। ঠিক এমন সময় জো বাইডেন 21শে জুলাই 2024 তিনি তার প্রেসিডেন্ট প্রার্থী থেকে নাম প্রত্যাহার করে নেন এবং 22শে জুলাই 2024 ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থীর নামটি চলে আসেন কমলা হ্যারিসের। কমলা হ্যারিসকে প্রয়োজনীয় যে 1991 জন ডেমোক্রেট ডেলিগেটদের সমর্থন দরকার হয়, এটি তিনি 5 আগস্ট 2024 মধ্যেই চূড়ান্ত করে ফেলেন এবং এ কারণেই 22 আগস্ট 2024 ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন থেকে কমলা হ্যারিসকে তাদের চূড়ান্ত প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে। আমরা প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত হয় কিভাবে, এটি ইতিমধ্যে আলোচনা থেকে আমরা পরিষ্কার হয়েছি। এবার এই প্রেসিডেন্ট প্রার্থী যারা চূড়ান্ত হলেন, তাদের পরবর্তী ধাপটি হচ্ছে প্রচারণায় যাওয়া এবং প্রচারণার মূল সবচেয়ে পর্বটি বা গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল ডিবেট, প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্সিয়াল ডিবেটটিকে খুব গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আমরা যদি দেখি এই প্রেসিডেন্সিয়াল ডিবেট এটি 2বার অনুষ্ঠিত হয়, মূলত জুন মাসের শেষ দিকে আর আরেকটি হয় সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। ইতিমধ্যে আপনারা প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটের কথা জেনেছেন। 2024 সালে 27শে জুন এটি প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে। ওই প্রেসিডেন্সিয়াল ডিবেটে আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রচার সংস্থা CNN কেবল নিউজ নেটওয়ার্ক। ওই প্রেসিডেন্সিয়াল ডিবেটে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিলেন জো বাইডেন, এটি বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে। কিন্তু আমরা যাদেরকে 2 জনকে দেখছি, ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস, এই চূড়ান্ত 2 প্রার্থীর মধ্যে প্রেসিডেন্ট ডিবেট অনুষ্ঠিত হয়েছে 11 সেপ্টেম্বর 2024 এবং এই ডিবেটে যিনি জিতেছেন, রয়টার্স, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের মতো জরিপগুলোতে তিনি হচ্ছেন কমলা হ্যারিস এবং কমলা হ্যারিস এখানে জিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নির্বাচনী বিভিন্ন জরিপের ব্যবধানটা বাড়াতে সক্ষম হয়েছেন। আমরা দেখলাম প্রচারণা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের যেটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে পপুলার ভোট প্রদান এটি, এবং ওই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যেটি অনুষ্ঠিত হয়, এই নির্বাচনটি হয় মূলত নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে 5 নভেম্বর। এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ ভোটারগণ তারা ভোট দিয়ে ইলেক্টরদেরকে নির্বাচিত করে। এই ইলেক্টররা যখন ভোট দেন তাদেরকে বলা হয় ইলেকটোরাল ভোট দিলে তাদেরকে বলা হয় ইলেকটোরাল ভোট। আর এই ইলেকটোরাল ভোট নিয়েই গঠিত হয় ইলেকটোরাল কলেজ। আমরা এই বিষয়টি একটু দেখব। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ইলেকটোরাল কলেজ রয়েছে 51টি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি অঙ্গরাজ্যের সকল ইলেক্টর ভোটকে বলা হয় একটি ইলেকটোরাল কলেজ। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যতটি অঙ্গরাজ্য রয়েছে
প্রতিটি অঙ্গরাজ্যে হচ্ছে একটি ইলেকটোরাল কলেজ। 50টি অঙ্গরাজ্যের সঙ্গে যুক্ত হয় একটি স্বতন্ত্র অঙ্গরাজ্য ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, অর্থাৎ ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সহ ইলেকটোরাল কলেজ সংখ্যা 51টি। যুক্তরাষ্ট্রের ইলেক্টর 538 জন। এ ইলেক্টর 538 জন আছে মূলত প্রতিটি অঙ্গরাজ্য থেকে। এটির নিয়ম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে 50টি অঙ্গরাজ্যে 2 জন করে সিনেট সদস্য নির্বাচিত হবেন, তাদেরকে বলা হবে ইলেক্টর। অর্থাৎ 50টি অঙ্গরাজ্য থেকে 2 জন করে হলে সিনেটের 100 জনকে বলা হচ্ছে 100 জন ইলেক্টর। আরও থাকে আমাদের 438 জন। এই 438 জন আছে অঙ্গরাজ্যগুলোর জনসংখ্যার উপর ভিত্তি করে, অর্থাৎ প্রতিটি অঙ্গরাজ্যের আপনার নির্দিষ্ট জনসংখ্যার উপর ভিত্তি করে ডিস্ট্রিক্ট কংগ্রেশনাল তৈরি করা হয়ে থাকে। এই কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে একজন ইলেক্টর নির্বাচিত হন। অর্থাৎ এইভাবে করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের 435 জন ইলেক্টর নির্বাচিত হয়ে থাকেন। ইতিমধ্যে আমরা পেয়েছি 100 জন সিনেট এবং 435 জন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের, অর্থাৎ 535 জন। আর 3 জন আছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া থেকে, এবং এই ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াকে এটি সাম্মানিকভাবে 3টি ইলেক্টর দেওয়া হয়েছে, দিয়ে মোট সংখ্যাটি দাঁড়াচ্ছে ইলেকটোরাল ভোটের 538টি। মার্কিন যুক্তরাষ্ট্রে যে 50টি অঙ্গরাজ্য রয়েছে এর মধ্যে আমরা যদি দেখি সবচেয়ে বেশি ইলেক্টর রয়েছে যে অঙ্গরাজ্যটিতে, সে অঙ্গরাজ্যটির নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়াতে 54টি ইলেক্টর রয়েছে। এখন আপনারা বলবেন যে আমরা অনেক জায়গাতে দেখেছি ক্যালিফোর্নিয়ার মোট ইলেকটোরাল ভোট হচ্ছে 55টি, কিন্তু আপনি দেখাচ্ছেন 54টি। আমি একটু এখানে এটার ক্ল্যারিফিকেশন করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়ে থাকে। 2020 সালে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারি অনুষ্ঠিত হয়, যার ফলাফল প্রকাশিত হয় 2021 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ আদমশুমারি অনুসারে ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা কিছুটা কমে যাওয়ার কারণে সেখান থেকে একটি ইলেকটোরাল ভোটও কমে গেছে। অর্থাৎ 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্যালিফোর্নিয়া থেকে ইলেকটোরাল ভোট রয়েছে 54টি, যেখানে অতীতের নির্বাচনগুলোতে আমরা দেখেছি ওখানে ছিল 55টি। দ্বিতীয় সর্বোচ্চ ইলেকটোরাল ভোট থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটিতে, এটির নাম হচ্ছে টেক্সাস। টেক্সাস এই অঙ্গরাজ্যটিতে 2টি সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের 38 জন রয়েছেন, যে মোট তাদের ইলেকটোরাল ভোট রয়েছে 40টি। আপনারা এটিও দেখে থাকবেন অনেকেই, অতীতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টেক্সাসে ইলেকটোরাল ভোট ছিল 38টি, কিন্তু সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুসারে টেক্সাসের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তাদেরও 2টি ইলেকটোরাল ভোট বৃদ্ধি পেয়েছে। তৃতীয় সর্বোচ্চ মার্কিন যুক্তরাষ্ট্রের যেটি ইলেকটোরাল ভোট থাকে এটি হচ্ছে ফ্লোরিডা। আমরা যদি দেখি ফ্লোরিডাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ইলেকটোরাল ভোট রয়েছে 30টি, কিন্তু অতীতের প্রেসিডেন্ট নির্বাচনগুলোতে ফ্লোরিডাতে মোট ভোট ছিল 29টি। ফ্লোরিডার জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এখানেও একটি ইলেকটোরাল ভোট বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা যদি দেখি নিউ ইয়র্কে মোট ইলেকটোরাল ভোট রয়েছে 28টি। এই 28টি ইলেকটোরাল ভোট থাকলেও অতীতের নির্বাচনগুলোতে আমরা দেখেছি নিউ ইয়র্কে ইলেকটোরাল ভোট ছিল 29টি। এখানেও বর্তমান জনসংখ্যা কমে যাওয়ার কারণে একটি ইলেকটোরাল ভোট এখানে কমেছে। এছাড়াও 3টি করে, সর্বনিম্ন 3টি করে ইলেকটোরাল ভোট রয়েছে এরকম রাজ্য রয়েছে প্রায় 8টি। এর মধ্যে আমরা বলতে পারি নর্থ ড্যাকোটা, সাউথ ড্যাকোটা, উইমিং, আলাস্কা, এসব অঙ্গরাজ্যগুলোতে সর্বনিম্ন 3টি করে ইলেকটোরাল ভোট রয়েছে। যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট বেশি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাদের গুরুত্ব অনেক বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের প্রতিটাতেই ইলেকটোরাল ভোট সংখ্যা আমরা কিভাবে রয়েছে একটু আগে জানলাম। তবে এই ইলেকটোরাল ভোট কম বেশি থাকলেও সব রাজ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের কাছে সমান গুরুত্ব পায় না। কিছু অঙ্গরাজ্য রয়েছে যেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা সবচেয়ে বেশি শ্রম দিয়ে থাকেন। এ অঙ্গরাজ্যগুলোকে বলে সুইং স্টেটস বা ব্যাটেল গ্রাউন্ড বা দোদুল্যমান রাজ্য। এ রাজ্যগুলো কোনগুলোকে বলে সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য আমরা এবার একটু ধারণা নিই। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে দেখা যায় কিছু অঙ্গরাজ্যে সব সময় জয়লাভ করে থাকেন রিপাবলিকান পার্টিরা। এ রাজ্যগুলোকে রেড স্টেট বা লাল রাজ্য হিসাবে অভিহিত করা হয়ে থাকে। আবার কিছু অঙ্গরাজ্য রয়েছে যেগুলোতে সব সময় জিতে থাকেন ডেমোক্রেটিক পার্টিরা। এ রাজ্যগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল রাজ্য। আর কিছু অঙ্গরাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে সাধারণত কোনো এক নির্বাচনে জয়লাভ করেন রিপাবলিকানরা, আবার কোনো একটা নির্বাচনে জয়লাভ করেন ডেমোক্রেটরা। এ রাজ্যগুলোকে পার্পল স্টেট বা বেগুনি রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। আপনারা এই বেগুনি রাজ্যগুলো দেখছেন, এগুলোই মূলত হচ্ছে সুইং স্টেটস বা ব্যাটেল গ্রাউন্ড, বাংলাতে আমরা বলি দোদুল্যমান রাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সব সময় যে রাজ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর মধ্যে আমরা যদি দেখি 2024 সালের নির্বাচনে 7টি অঙ্গরাজ্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া এবং নিউ ক্যারোলাইনা, জর্জিয়া। আমরা দেখছি এই অঙ্গরাজ্যগুলোতে সাধারণত কোনো এক নির্বাচনে সর্বশেষ যদি বলা হয় 2016 সালে এর অধিকাংশ রাজ্যে জয়লাভ করেছিলেন রিপাবলিকানরা, কিন্তু 2020 সালে এসে আবার জয়লাভ করেছেন ডেমোক্রেটরা। এবারও রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে কারা জয়লাভ করবেন এ নিয়ে বিভিন্ন জনমত জরিপগুলোতে একটি হাড্ডাহাড্ডি তথ্য প্রকাশ পাচ্ছে। এজন্য এদেরকে আমরা বলছি সুইং স্টেটস বা দোদুল্যমান রাজ্য। তবে রাজ্য হোক আর সুইং স্টেটসই হোক, এগুলো থেকে যারা উঠে আসেন নির্বাচিত হয়ে বা যাদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন তারা হচ্ছেন ইলেক্টর। এবার আমরা দেখব এই রাজ্যগুলো থেকে ইলেক্টর কিভাবে নির্বাচন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের যারা প্রার্থীতা থাকেন তারা মূলত রাজ্যগুলোর ইলেক্টরদেরকে মনোনয়ন দিয়ে থাকে। যেমন 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস প্রতিটি অঙ্গরাজ্যে যতগুলো ইলেক্টর ভোট রয়েছেন ততজন ব্যক্তিকে ইলেক্টর হিসাবে মনোনয়ন দিয়েছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ক্যালিফোর্নিয়াতে ইলেক্টর রয়েছেন 54টি। এই ইলেক্টর 54 জনকে মনোনয়ন দিয়েছেন কমলা হ্যারিস এবং তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি। ঠিক একইভাবে ক্যালিফোর্নিয়াতেও 54 জন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার রাজনৈতিক দল। কিন্তু তারা শুধু মনোনয়ন দিতে পারেন। এই ইলেক্টরদের যাদের ভোটে নির্বাচিত হন তারা হচ্ছে সাধারণ জনগণ। এই সাধারণ জনগণ মূলত নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার ভোট দিয়ে ইলেক্টরদেরকে নির্বাচন করেন। এ ইলেক্টরদেরকেই মূলত বলা হয় ইলেকটোরাল ভোট। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেক্টররা ভোট দিয়ে থাকেন ডিসেম্বর মাসের দ্বিতীয় বুধবারের পরের মঙ্গলবার। অর্থাৎ আমরা যদি দেখি ওই দিনে একটি অঙ্গরাজ্য থেকে যতজন ইলেক্টর নির্বাচিত হয়েছেন তার রাজ্যের রাজধানীতে তারা ভোট প্রদান করেন। এ ভোটটিকে বলে ইলেকটোরাল ভোট। এই ইলেকটোরাল ভোট গণনা পদ্ধতির মধ্যে একটু সুন্দর নিয়ম রয়েছে। এটাকে আমরা বলছি উইনার টেক অল। একটু বলার কারণ আছে। বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে যতজন ইলেক্টোরাল রয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত হন। যদি উদাহরণস্বরূপ বলতে পারি ক্যালিফোর্নিয়াতে
54 জন ইলেকটোরাল ভোট রয়েছে ওখানে। 54 জন ইলেক্টর নির্বাচনের জন্য জনগণ ভোট দিল। দেখা গেল ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়েছেন 28 জন এবং রিপাবলিকান পার্টি থেকে ইলেক্টর নির্বাচিত হয়েছেন 26 জন। এই ক্ষেত্রে ওই 54টি ইলেকটোরাল ভোট পেয়ে যাবে ডেমোক্রেটিক পার্টি, যেহেতু তারা রিপাবলিকান পার্টি থেকে বেশি ইলেকটোরাল ভোট পেয়েছেন। এটাকে বলা হয় উইনার টেক অল, অর্থাৎ একটি অঙ্গরাজ্যের বেশি যে দলটি ভোট পাবেন ওই দলটি ওই অঙ্গরাজ্যের সকল ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন। এই উইনার টেক ওয়ালের পদ্ধতিতে কারণেই আমরা দেখি পপুলার ভোটে নয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় মূলত ইলেকটোরাল ভোটে। পপুলার ভোটে নয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় কিভাবে, এটি আমরা একটু দেখব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন মূলত ইলেকটোরাল ভোটের ভিত্তিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত 59টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 59টি নির্বাচনের মধ্যে 5টি নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী পপুলার ভোট বেশি পাওয়ার পরেও তিনি প্রেসিডেন্ট হতে পারেননি। প্রেসিডেন্ট হয়েছেন যিনি সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ এরকম ঘটনা ঘটেছে 2016 সালে এবং 2000 সালে। বাকি 3টি ঘটনা হচ্ছে 19বিংশ শতাব্দীর দিকে। আমরা একটু দেখব এবার কিভাবে এই ঘটনাটি ঘটেছিল। 2000 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রিপাবলিকান পার্টি থেকে জর্জ ডব্লিউ বুশ এবং ডেমোক্রেটিক পার্টি থেকে আল গোর। এই নির্বাচনে জর্জ বুশ তিনি ভোট পেয়েছিলেন 5,56,052টি। অপরদিকে আল গোর তিনি ভোট পেয়েছিলেন 5,09,99,897টি। শতকরা হারেও যদি আমরা দেখি জর্জ বুশ তিনি ভোট পেয়েছেন মোট প্রদত্ত ভোটের 47.9%, আল গোর তিনি পেয়েছেন মোট প্রদত্ত ভোটের 48.4%। কিন্তু ইলেকটোরাল ভোটের হিসাবে আমরা যদি দেখছি জর্জ বুশ যেখানে পেয়েছেন 271টি ইলেকটোরাল ভোট, আল গোর পেয়েছেন 267টি ইলেকটোরাল ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম 270টি ইলেকটোরাল ভোট পেতে হয়। এটিকে বলা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাজিক ফিগার। এই ম্যাজিক ফিগারটি 2000 সালে অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন কম ভোট পেয়েও জর্জ ডব্লিউ বুশ, আর আল গোর বেশি ভোট পেয়েও ম্যাজিক ফিগারের 3টির কম ছিল। এই কারণে জর্জ বুশ হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কম ভোট পেয়েও প্রেসিডেন্ট। সর্বশেষ এই ঘটনাটি ঘটেছে 58তম প্রেসিডেন্ট নির্বাচন 2016 সালে। 2016 সালে রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিলারি রডহাম ক্লিন্টন, সংক্ষেপে আমরা বলি হিলারি ক্লিন্টন। হিলারি ক্লিন্টন আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্প পপুলার ভোট তিনি পান 6,29,84,828টি। হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 6,58,53,514টি। প্রদত্ত ভোটের হারে শতকরা হিসাবে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 46.1%, হিলারি ক্লিন্টন পেয়েছেন 48.2%। কিন্তু ইলেকটোরাল ভোটের হিসাবে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 306টি এবং হিলারি ক্লিন্টন পেয়েছেন 232টি, অর্থাৎ ম্যাজিক ফিগার ইলেকটোরাল ভোট 270টি অতিক্রম করতে সক্ষম হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিন্টন নয়। এই কারণে ডোনাল্ড ট্রাম্প তিনি 28,68,686টি ভোট কম পেয়েও তিনি জয়ী হয়েছিলেন। অপরদিকে এত সংখ্যক ভোট বেশি পেয়েও পরাজিত হন হিলারি ক্লিন্টন, কারণ হিলারি ক্লিন্টন ট্রাম্পের চেয়ে ইলেকটোরাল ভোট কম পেয়েছিলেন। তাহলে আমরা জানলাম পপুলার ভোটে নয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেকটোরাল ভোটে। ইলেকটোরাল ভোট প্রয়োগ এবং ফলাফলটা হয় কিভাবে
আমরা পূর্বে একটু ধারণা নিয়েছি, ইলেক্টররা তারা ডিসেম্বর মাসের দ্বিতীয় বুধবারের পরের মঙ্গলবার ভোট দিয়ে থাকেন এবং এই দিন ইলেক্টররা তারা মূলত ভোট দেন তারা যে রাজ্য থেকে নির্বাচিত হয়েছে ও রাজ্যের রাজধানীতে। ওই রাজ্যের গভর্নরগণ এই ভোটগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের সিনেটের প্রেসিডেন্টের কাছে তিনি পাঠিয়ে দেন। সিনেটের প্রেসিডেন্ট এই ভোটগুলো গণনা করার জন্য নির্ধারিত দিন ধার্য করেন 3 জানুয়ারি তারিখে এবং ওই দিন যারা নতুন ইলেক্টর নির্বাচিত হয়েছেন তারা কংগ্রেসের সামনে সমবেত হন। ফলাফলটা প্রদান করা হয় 6 জানুয়ারি, অর্থাৎ ইলেক্টররা যে ভোট প্রদান করলো সে ভোটের ফলাফল দেওয়া হয় 6 জানুয়ারি। 6 জানুয়ারি চূড়ান্তভাবে বা আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে নামটা আমরা দেখছি 6 জানুয়ারি ঘোষণা করা হলেও আমরা নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবারই এরপরেই আমরা এটা জেনে যাই। কিন্তু কিভাবে এটা আমরা জানি, আপনারা যদি আলোচনাটা শুনে থাকেন তাহলে একটু বুঝতে পারবেন। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। 5 নভেম্বর 2024-এ ভোট প্রদান করেছিল সাধারণ জনগণ এবং এ ভোটে ইলেক্টর নির্বাচিত হয়েছিল, অর্থাৎ ইলেক্টরদেরকে মনোনয়ন দিয়েছিল রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকানদের থেকে এবং ডেমোক্রেটদের পক্ষ থেকে দিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টি কমলা হ্যারিস। যারা যাকে মনোনয়ন দিয়েছেন নিয়ম অনুসারে ওই প্রেসিডেন্ট প্রার্থীকেই ওই ইলেক্টররা ভোট দিয়ে থাকেন। কোনো কোনো রাজ্যে আইন করা রয়েছে যে ইলেক্টর যার মনোনীত তাকেই ভোট দিতে হবে, অন্য কাউকে ভোট দিতে পারবে না। তবে যদি অন্য কাউকে ভোট দেয় তাহলে ওই ব্যক্তিটিকে বলা হবে ফেথলেস পারসন এবং আইনগতভাবে তাকে বিভিন্ন ধরনের জরিমানা সহ কারাদণ্ড ভোগ করতে হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু অঙ্গরাজ্য রয়েছে যেখানে স্বাধীনভাবে ইলেক্টররা ভোট দিতে পারেন, অর্থাৎ একজন রিপাবলিকান পার্টির মনোনয়ন হওয়া সত্ত্বেও তিনি চাইলে অন্য কাউকে ভোট দিতে পারেন। কিন্তু এরকম ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে খুব কম সংখ্যক বার ঘটেছে। এই কারণে নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার ইলেকটোরাল ভোটকে কতজন পেলেন এর উপর ভিত্তি করেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম ঘোষণা করে দেন। কিন্তু এটিকে বলা হয় বেসরকারি ফলাফল